টোটাল নাম্বার অফ পার্ট কতগুলো ছিল? 22। প্রেজেন্ট টাইম কতগুলো আছে? 25। আর একটা বাদ দিয়েছে মানে তার ফ্যামিলি লেখা হয়। বুঝা গেল? প্রথম পার্টটা সবাই স্টার নাম্বার রোমান হরফে দেখো পার্ট নাম্বার 1 বলে লেখা আছে। সেই পার্টটা সবাই স্টার নাম্বার করবে। পার্ট নাম্বার 1 যেখানে সাবজেক্ট ম্যাটারে বলা আছে ইউনিয়ন এন্ড ইটস টেরিটরি এবং আর্টিকেল নাম্বার হচ্ছে 1 থেকে 4 দেখো লেখা আছে। ঠিক আছে? টেরিটরি বলে যে ওয়ার্ডটা আছে ওটাকে আন্ডারলাইন করে দাও। এবার তোমরা বলো টেরিটরি কথাটা মানে কি? কি বোঝায়? সীমানা বোঝায়, এরিয়া বোঝায়, বাউন্ডারি বোঝায়। বাট এই যে সীমানা, এই যে বাউন্ডারি, এগুলো কার বলো তো? কার বাউন্ডারি কথা বলছে এখানে? ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়ার টোটাল যে বাউন্ডারিটা আছে সেই বাউন্ডারির মধ্যে কি কি পড়ছে? স্টেট পড়ছে আর কি পড়ছে? ইউটি পড়ছে। স্টেট কতগুলো আছে? 28। ইউটি কতগুলো আছে? 8। তাহলে এই যে কম্পোজিশনটা এটাও কিন্তু পার্ট নাম্বার 1 এই বলা আছে। এবং আরেকটা জিনিস মনে রাখবে, যখনই এই পোরশনে অ্যাড হবে বা এখানে অ্যাড হবে তাহলে কত নম্বর পার্ট এফেক্ট হবে? তাহলে জম্মু কাশ্মীর ছিল কোথায়? স্টেটে। কিসে কনভার্ট হয়েছে? কত নম্বর পার্ট এফেক্ট হয়েছে? 1 নম্বর পার্ট। বোঝা গেল জিনিসটা? এবং এই যে টোটাল আর্টিকেল নাম্বার 1 থেকে আর্টিকেল নাম্বার 4 এই আর্টিকেলের মধ্যে পুরোটা কভার হচ্ছে। এই ইন্ডিভিজুয়াল আর্টিকেলগুলো আমরা টপিক ওয়াইজ পরে আলোচনা করব। বাট শুধু মনে রাখবে ইউনিয়ন এন্ড ইটস টেরিটরি কত নম্বর আর্টিকেলের মধ্যে বলা আছে? আর্টিকেল নাম্বার 1 থেকে 4। এবং আরেকটা জিনিস মনে রাখবে এই পার্টেই বলা আছে আমাদের কান্ট্রির নাম কি? তাহলে একটা কি হবে? ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। ওখানে লিখে রাখো সবাই পার্ট নাম্বার 1 এর মধ্যে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। পার্ট নাম্বার 1 এ এগুলো বলা আছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। বুঝা গেল? এগুলো তো সব পার্ট নাম্বার 1। এবার আসছি আমরা পার্ট নাম্বার 2। পার্ট নাম্বার 2 সবাই স্টার মার্ক করো। পার্ট নাম্বার 2 টা কি বলা আছে ওখানে? সিটিজেনশিপ বলা আছে। আর্টিকেল নাম্বার 5 টু 11। এবার তোমরা বলো সিটিজেনশিপ কত রকমের হয়? কি কি হয়? সিঙ্গেল, ডুয়াল আর ডাবল। সিঙ্গেল মানে কি? এক ডাবল করতে एग्जांपल মানে যদি বলি যে নেচার থেকে এক ডাবল করতে গোটা দেশের একটা यस আমি শুধু কান্ট্রি সিটিজেনশিপ পাবো, স্টেটে পাবো। যেমন আমি বসবাস করছি কোন রাজ্যে? আমি বলতে পারবো না কখনো সিটিজেন অফ ওয়েস্ট বেঙ্গল, তার বদলে কি বলবো? সিটিজেন অফ ইন্ডিয়া। দ্যাট মিন্স সিঙ্গেল সিটিজেন। কিন্তু আমেরিকাতে অসুবিধা হচ্ছে না। বাট আমেরিকাতে স্টেটের সিটিজেনশিপ আছে প্লাস হোল কান্ট্রিরও আছে। তাহলে আমেরিকাতে কি হবে? ডুয়াল। বুঝা গেল? আবার স্পেন, সুইজারল্যান্ড এরা আবার কি করে? এখানকার লোকেরা একসাথে অনেকগুলো দেশের নাম করতে পারে। এটা আমরা কি বলবো? ডাবল। তাহলে সিটিজেনশিপ কত রকমের আছে? 3 রকমের। বাট ইন্ডিয়া কোনটা ডিল করছে? সিঙ্গেল টাইপ। তাহলে লিখে রাখো ওখানে সিঙ্গেল টাইপ বলে। সিঙ্গেল টাইপ বলে লিখে রাখবেন পার্ট নাম্বার 2 এর মধ্যে। নেক্সট চলে আসো পার্ট নাম্বার 3। ডবল স্টার মার্ক করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এক্সামে আসে এটা। ফান্ডামেন্টাল রাইট দেখো লেখা আছে। ফান্ডামেন্টাল রাইট যার আর্টিকেল নাম্বার কত? 12 টু 35। ঠিক আছে? আচ্ছা রাইট শুধু লেখা থাকতে পারতো, ফান্ডামেন্টাল কথাটা কেন বলতো? শুধু তো অধিকারই বলতো, মৌলিক অধিকার কথাটা কেন? ফান্ডামেন্টালটাকে ইউজ করছে কেন? জন্মগত অধিকার। আপামর জনসাধারণের অধিকার বোঝাতে এক সিঙ্গেল পার্সন মানে প্রত্যেক লোকের সমান অধিকার রয়েছে, এই জন্য এটা ব্যাপার। এগুলো তোমরা সব ডেফিনেশন বলছো, ঠিকই বলছো, বাট এটা ডেফিনেশন টাইপ হয়ে যাচ্ছে। আমাদের সংবিধানে না রাইট দেয়া আছে, শুধু অধিকার দেয়া আছে, সবার জন্য দেয়া আছে। বাট এই যে রাইটসটা না, এটা দুরকম ভাবে আমাদের কাছে আছে। দুরকম কেন না? কিছু রাইট আছে যেগুলো আমরা না পেলে কোর্ট কেস করতে পারবো, দিতে বাধ্য সরকার, দেবে না মানে না দিলে কোর্ট কেস করতে। যে জিনিসগুলোকে নিয়ে আমরা কোর্ট কেস করতে পারি সেগুলোকে জাস্টিসিয়াবল বলবো না নন জাস্টিসিয়াবল? তাহলে কিছু রাইট আছে যে রাইটগুলো নেচারটা কিরকম টাইপের, আবার কিছু রাইট আছে যেগুলো না পেলে আমরা কোর্ট কেস করতেও পারবো।
তাই সেগুলোর নেচার কি হবে? নন জাস্টিসিয়াবল। বোঝা গেল? এবার এটার এক্সাম্পল হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, এটার এক্সাম্পল হচ্ছে ডিপিএসপি। বলা গেল তাহলে মৌলিক অধিকার এমন একটা অধিকার যার গ্যারেন্টি আছে, যার প্রোটেকশন আছে। ফান্ডামেন্টাল রাইটের গ্যারেন্টার কে হয়? কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এন্ড ফান্ডামেন্টাল রাইটের প্রোটেক্টর দুটো কোড আছে, সুপ্রিম কোর্ট এন্ড হাইকোর্ট। ভালো করে মনে রাখবেন, যে রাইটের গ্যারেন্টি আছে, যে রাইটের প্রোটেকশন আছে, তাকেই বলা হয় ফান্ডামেন্টাল রাইট। এই কারণে মৌলিক শব্দটি ইউজ করা হচ্ছে। বুঝা গেল? ঠিক আছে। তাহলে কি বললাম? জাস্টিসিয়াবল রাইটস কেন বললাম? প্রোটেকশন আছে প্লাস গ্যারেন্টি আছে। না তো কোনো প্রোটেকশন আছে, না কোনো গ্যারেন্টি আছে। এই জিনিসটা পুরো ডিপেন্ড করছে গভর্নমেন্টের উপর। গভর্নমেন্ট যদি চায় তো আমাদের জন্য ভালো কাজ করতে পারে, না চাইলে অপরদের করতে পারে, কোনো অসুবিধা নেই। তো এই ফান্ডামেন্টাল রাইট আর্টিকেল নাম্বার 1235। এবার তুমি এক্সাম্পল দিচ্ছি, তোমরা নিজেরাই বুঝতে পারবে কোনটা মৌলিক অধিকার আর কোনটা ডিপিএসপি। যদি তোমাকে বলি আমরা যে স্পিচ এন্ড এক্সপ্রেশন যেটা করি, এটা কোন অধিকারের মধ্যে যাবে? ফান্ডামেন্টাল। একদম ইজিলি করতে পারবে ফান্ডামেন্টাল রাইটস। সবাইকে একটা করে গভর্নমেন্ট জব দিতে হবে, মৌলিক অধিকারের সুযোগ হবে না চাইলে। কোথায় আছে? ডিপিএসপি 41 আর্টিকেলে বলা আছে। আবার বলা আছে আমরা যে কোনো জায়গায় মুভমেন্ট করতে পারি, যেতে পারি, তাহলে এটা কোন অধিকার? ফান্ডামেন্টাল রাইট। যত ইজি অধিকারগুলো সব দেখো জাস্টিসিয়াবলে চলে আসে। আবার দেখো বলা আছে কান্ট্রির মধ্যে অ্যালকোহল বিক্রি করা যাবে না, তাই তো? ডিপিএসপি তে বলা আছে। বোঝা গেল? চাইলে গভর্নমেন্ট এগুলোকে রোধ করতে, যেমন দেখবে গুজরাট, বিহার কি করেছে? বন্ধ করে দিয়েছে না? ওয়েস্ট বেঙ্গল কি করেছে? ডিলারশিপ নিয়েছে তো। মানে এরকম টাইপের জিনিস। কারণ এটা হচ্ছে নন জাস্টিসিয়াবল, এটা হচ্ছে জাস্টিসিয়াবল। তাহলে মৌলিক অধিকার লিখো জাস্টিসিয়াবল বলে, মৌলিক অধিকারের মধ্যে লিখে রাখবে জাস্টিসিয়াবল। আর ডিপিএসপি বলতে তার নিজেরটাও স্টার্ট আপ করবে, ওখানে লিখবে নন জাস্টিসিয়াবল। ফান্ডামেন্টাল রাইট জাস্টিসিয়াবল, ডিপিএসপি নন জাস্টিসিয়াবল। বোঝা গেল? এইবার হচ্ছে ফান্ডামেন্টাল রাইট আগে কতগুলো ছিল? অরিজিনাল টাইম, প্রেজেন্ট টাইম। ডিপিএসপি অরিজিনাল টাইম, প্রেজেন্ট টাইম। বোঝা গেল? ফান্ডামেন্টাল রাইট থেকে যেটা মাইনাস হচ্ছে সেটা কোনটা বলো তো? ইয়েস, রাইট টু প্রপার্টি। রাইট টু প্রপার্টি রিমুভ হয়েছে বাই 44 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978। রাইট টু প্রপার্টি বাদ চলে গেছে। এই কোশ্চেনে জিজ্ঞেস করে যে হুইচ ফান্ডামেন্টাল রাইট ওয়াজ অ্যাবলিশড? এটা হচ্ছে রাইট টু প্রপার্টি। এটা বাদ চলে গেছে বাই হুইচ অ্যামেন্ডমেন্ট? 44 অ্যামেন্ডমেন্ট 1978। এই জায়গাটা একটু ভালো করে মনে রাখবেন। আর ডিপিএসপি আগে ছিল 13, বেড়ে কতগুলো হয়েছে? 18টা। যেমন এক্সাম্পল দিচ্ছি এখানে 39A, 39F, 43A, 48A, এই এতগুলো প্রিন্সিপালকে অ্যাড করা হয়েছে বাই 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। এবং তারও পরে অ্যাড করা হয়েছে 43B বাই 97th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2011। তাই নাম্বার অফ ডিপিএসপি হয়ে গেছে 18। এই স্ট্রাকচারটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, এর বেশি কিছু করব না, কারণ এগুলো সব টপিকে গিয়ে আলোচনা হবে। তোমরা শুধু একটু অংশ মনে রাখতে হবে যে মৌলিক অধিকারের নেচারটা হচ্ছে জাস্টিসিয়াবল, ডিপিএসপি নেচারটা হচ্ছে নন জাস্টিসিয়াবল। মোটামুটি কোনো জায়গায় ডাউট থাকলে জিজ্ঞাসা করবে। সবাই লেখা হয়েছে তো? এবার দেখো একটা নতুন পার্টকে আমরা অ্যাড করেছি। সেই পার্ট নাম্বার কত? 4A বলে দেখো লেখা আছে 4A। এই পার্ট আগে আমাদের ছিল না, এটা পরে অ্যাড হয়েছে। তাই যে কোনো পার্টের পাশে যদি A, B, C এই সিম্বলগুলো পাও, মাথায় রাখবে এই পার্টগুলো আগে ছিল না, পরে অ্যাড হয়েছে। তাই পার্ট 4A যেখানে লেখা আছে ফান্ডামেন্টাল ডিউটিস,
ওখানে ব্র্যাকেট দাও, ব্র্যাকেটের মধ্যে লেখো added by 42 amendment, added by 42 amendment 1976, 42 amendment 1976। পরীক্ষায় বহুবার জিজ্ঞাসা করেছে ফান্ডামেন্টাল ডিউটি কোন অ্যামেন্ডমেন্টে অ্যাড হয়েছে, 42 amendment 1976। এবং একটাই মাত্র আর্টিকেল নাম্বার দেওয়া আছে, কোন আর্টিকেলটা? 51, একটাই মাত্র আর্টিকেল আছে। নেক্সট চলে যাচ্ছি আমরা পার্ট নাম্বার 5, এটাকে স্টার্ট আউট করে তোমরা আসো। পার্ট নাম্বার 5 স্টার্ট আউট করে দাও। এই পার্টে কি লেখা আছে বলো? ইউনিয়ন গভর্নমেন্ট। আর পার্ট নাম্বার 6 এ কি লেখা আছে? ওটা স্টার্ট আউট করে দাও। স্টার্ট আউট করা দরকার নেই, পার্ট নাম্বার 5 টু স্টার্ট আউট করো। ইউনিয়ন গভর্নমেন্ট যার একটা লেন্থি আর্টিকেল আছে 52 থেকে 151, বুঝলে অনেকটা বড় আর্টিকেল। তবে পরীক্ষায় ইউনিয়ন গভর্নমেন্ট কত নম্বর পার্টে বলা আছে এই কোশ্চেন জীবনে কোনোদিন আসে না। তা বদলে কি আসলো বলো? প্রেসিডেন্ট কত নম্বর পার্টে? তাহলে প্রেসিডেন্ট কোন গভর্নমেন্টের ফিচারস? তাহলে কত নম্বর পার্ট হবে? পার্ট নাম্বার 5। আর গভর্নর বললে পার্ট 6। প্রাইম মিনিস্টার বললে চিফ মিনিস্টার বললে, আর যদি বলে পার্লামেন্ট, স্টেট লেজিসলেচার 6। এই কোশ্চেনগুলো আছে, বুঝতে পারলাম? এইভাবে তুমি শিখতে হবে। এই পার্ট নাম্বার 5 টাই শুরু করো। চলে যাও সোজা এবার পার্ট নাম্বার 7 স্টার্ট না করো। পার্ট নাম্বার 7 বলো কি বলা আছে 7 এ? ভালো করে দেখো, এটা 7 এ কি? ইন্ডিয়ান টেরিটরি। 7 কোথায়? বাদ চলে গেছে। হ্যাঁ, বাদ চলে গেছে, নিচে দিকে দেখো। পার্ট নাম্বার 7 কে বাদ দিয়ে দেওয়া হয়েছে 7th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1956 এ লেখা আছে। ওটা ভালো করে আন্ডারলাইন করো, এক্সামে আসবে লাইন। যে কোন পার্ট কে বাদ দিয়ে দেওয়া হয়েছে পার্ট নাম্বার 7 বাই হুইচ অ্যামেন্ডমেন্ট? 7th অ্যামেন্ডমেন্ট 56। এটা বাদ চলে গেছে। এবারে এই পার্টে কি ছিল কারো জানা আছে? এই পার্টে আগে আমাদের ইন্ডিয়াতে না 4 রকমের স্টেট ছিল, 4 রকম, মানে স্টেটের ক্যাটাগরি ছিল 4 টাইপস। যেমন এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি। আচ্ছা, এই ক্যাটাগরিগুলো বানিয়েছিল কারা? ব্রিটিশ গভর্নমেন্ট। যারা ভালো ট্যাক্স দিত তারা কোন ক্যাটাগরিতে যেত? এ। আর যারা সবথেকে খারাপ ট্যাক্স দিত আর ডিতে চলে যেত। আফটার ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া বললো যে আমরা এই ডিভিশনটা মানি না। তারপর বানিয়েছে কারা? ব্রিটিশ। আমরা স্টেটগুলোকে কি করব? রিঅর্গানাইজ করব। এবার একটা বিগ কোশ্চেন, স্টেটগুলো রিঅর্গানাইজ কি করবে? কিছুটা কারণ দেখে করতে হবে। তখন 48 এ একটা কমিশন আসলো যার নাম হচ্ছে ধর কমিশন, DHAR। সে একটাই কথা বললো, ল্যাঙ্গুয়েজকে বেস করে রাজ্য। সাংঘাতিক। যদি ল্যাঙ্গুয়েজকে বেস করে রাজ্য হয়, আজকে বেলঘরিয়া যে ল্যাঙ্গুয়েজ, বাঁকুড়া কি একই ল্যাঙ্গুয়েজ? না, প্রবলেমের কাপটা বুঝতে পারে। দেখলে ল্যাঙ্গুয়েজ বুঝতেই পারে কি কোন ভাষা কথা বলে। তাই ল্যাঙ্গুয়েজকে বেস করে যদি রাজ্য হতো অনেকগুলো রাজ্য হয়ে যাবে। তাই 48 এ ধর কমিশনকে রিজেক্ট করা হয়। তারপর ওই ইয়ারে ডিসেম্বর মাসে একটা কমিটি অ্যাপয়েন্ট করে যার নাম JVP। 3 জন মেম্বার থেকে ছিল। ইয়েস, এরা 3 জনে মিলে বললো ল্যাঙ্গুয়েজ বেসিস রাজ্য হবে না, তার বদলে কি হবে? অ্যাডমিনিস্ট্রেশনকে বেস করে রাজ্য হবে। একটা জায়গার অ্যাডমিনিস্ট্রেশন মানে কোনটা বলো? আজকে বেলগরিয়া কিসের আন্ডারে পড়ে? পঞ্চায়েত না মিউনিসিপ্যালিটি? তার মানে কিছু এরিয়া আছে কর্পোরেশন, কিছু এরিয়া আছে পঞ্চায়েত, তাহলে অনেকগুলো রাজ্য যাচ্ছে। একেও বাদ দিয়ে দেওয়া হয়। এবং ওই সময় 1953 ম্যাড্রাসের একটা তেলেগু স্পিকিং এরিয়া যার নাম ছিল আন্ধ্রা, ANDHRA। ওরা আন্দোলন করলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এগেনস্টে যে আমরা ভাই রাজ্য হলাম ল্যাঙ্গুয়েজকে বেস করে হলাম। কোন ল্যাঙ্গুয়েজ? তেলেগু ল্যাঙ্গুয়েজ। এবং ওইটা দেখে বাকি রাজ্যগুলো বললো আমরা ল্যাঙ্গুয়েজ বেশি রাজ্য। সেই সময় তাড়াতাড়ি করে 53 তে একটা কমিশন অ্যাপয়েন্ট করে যার নাম অনেকে বলে ফজল আলী, অনেকে বলে ফজি আলী, বুঝলে? 53 তে। এবং সে বললো রাজ্য করার জন্য প্রথম লাগবে ক্রাইটেরিয়া ল্যাঙ্গুয়েজ, তারপর লাগবে কালচার, তারপর লাগবে এরিয়া, জিওগ্রাফিক্যাল এরিয়া অ্যান্ড তোমার কমিউনিকেশন। এই 5টা বিষয়কে বেস করে রাজ্য হবে। একেই আমরা অ্যাকসেপ্ট করি। যার জন্য প্রথম রাজ্য পুনর্গঠন আইন, স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট পাস হয়েছিল 56 এ। এবং সেই আইনকে বেস করে 7 নম্বর অ্যামেন্ডমেন্ট করা হলো। ওই পার্ট নাম্বার 7 বাদ চলে যায়। এবং ওখানে তোমরা লিখে রাখবে, এখানে আন্ডারলাইনটা করলে লিখবে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956। স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956, বুঝে গেল? এবং ওই 56 এ একটা হাইফেন দাও।
টোটাল স্টেট কতগুলো ছিল? দেখো 14 স্টেট and 6 union territories. 14 state and 6 union territories. বুঝা গেল? এটা অরিজিনাল। মনে রাখো এই আইটা ইম্পর্টেন্ট আছে। 14 state and 6 union territories. কত ইউনিট ছিল? ঠিক আছে? আর এবার চলে আসো পার্ট নাম্বার 8 স্টার্ট আপ করবে। পার্ট নাম্বার 8 এ কাকে নিয়ে বলা আছে? ইউনিয়ন টেরিটরি। শুধু এইটুকুনি মনে রাখবে যে ইউনিয়ন টেরিটরি কত নম্বর পার্ট? পার্ট নাম্বার 8 আর্টিকেলটা পরীক্ষা আসবে। এবার তোমাদেরকে জিজ্ঞেস করি আমাদের ইন্ডিয়াতে পার্লামেন্টারি গভর্নমেন্ট আছে না প্রেসিডেন্সিয়াল? সেই পার্লামেন্টারি গভর্নমেন্ট কত রকমের আছে? মানে হাউ মেনি টাইপ অফ গভর্নমেন্ট যদি বলা হয়? পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট কতগুলো টাইপ বললে দু রকম কি কি বলো? আচ্ছা তাই হলো। এটা যে ইউনিয়ন গভর্নমেন্ট, এটা যে স্টেট গভর্নমেন্ট, আর একটা আছে লোকাল গভর্নমেন্ট। বুঝা গেল? এই লোকাল গভর্নমেন্টকে আমরা দুটো এরিয়াতে চিনি। একটা এরিয়াকে আমরা বলি রুরাল এরিয়া আর আরবান। এই এরিয়া যে বডিটা পাই তার নাম কি? পঞ্চায়েত। এবার পার্ট নাম্বার 9 নেব। কি বলা আছে ওখানে? আছে তো পঞ্চায়েত। ওই পঞ্চায়েত আর্টিকেল নাম্বার কত দেয়া আছে? 243 এ থেকে 243 ও পর্যন্ত হচ্ছে পঞ্চায়েত। মানে সংবিধান কি করছে দেখো, লোকাল গভর্নমেন্টের জন্য একটাই মাত্র আর্টিকেল দিয়েছে। কত নম্বর ধারা? বলছে এই আর্টিকেলকে তুমিও আলোচনা করবে, তুমিও আলোচনা করবে। তাই এই আর্টিকেলের এ থেকে ও পর্যন্ত কাকে বলা হয়েছে? আর টি থেকে কোনটা শুরু হয়েছে? কত বছর চলবে? বুঝা গেল? এইবার এই আর্টিকেলের ডিভিশন হয়েছে। জিটা একটা এক্সট্রা পাওয়ার হিসেবে অ্যাড করা হয়েছে। যে পাওয়ারটা পঞ্চায়েতের কাছেও আছে, মিউনিসিপ্যালিটির কাছেও আছে। সেখানে আপনি বললেন রুরাল রুরাল হচ্ছে এর আর্টিকেল নাম্বার 243 এ থেকে ও, আর 243 বি থেকে জেড। এটা হচ্ছে মিউনিসিপ্যালিটি। বুঝা গেল? এই হচ্ছে আমাদের লোকাল গভর্নমেন্ট। তবে আমরা যে এই পঞ্চায়েত আর্টিকেল এটা পেলাম 243, এই আর্টিকেল তখন কিন্তু গান্ধীজির আমলে আসে। গান্ধীজি ডিসকাস করেছিল পঞ্চায়েত ব্যবস্থাকে কত নম্বর আর্টিকেল? 40। সব থেকে ওল্ড পঞ্চায়েত, যে পঞ্চায়েত আমরা এখন সিনেমাতে দেখতে পাই মাঝে মাঝে। বুঝা গেল? এই পঞ্চায়েত মানে গান্ধীজি বলেছিল টোটাল মেম্বার কজন হবে? 5 জন। এই সেই 5 জন মেম্বার যাকে নিয়ে পঞ্চায়েত। এবার তারপর থাকবে কারা? জমিদার থাকবে, স্কুল টিচার থাকবে, লয়ার থাকবে, ডাক্তার থাকবে, ফার্মার থাকবে। এই 5 জন মিলে আমাদের যে কোনো বিবাদের মীমাংসা হবে। আর এই বডিকে বলা হয় পঞ্চায়েত বডি অ্যাকর্ডিং টু আর্টিকেল নাম্বার 40। যার জন্য আমাদের বাড়িতে এখন চলে আসে পাড়া 5 জনে কি করবে? এই সেই করবে। বুঝা গেল? একে আমরা কনভার্ট করেছি কত নম্বর আর্টিকেলে? 243 সাংবিধানিকভাবে। দিয়ে নাম কি দিয়েছি এখানে? লোকাল ল। তাই পার্ট নাম্বার 9টাও স্টার মার্ক করো। আর যেটা পরে অ্যাড হয়েছে 9A বলে যেটা লেখা আছে ওটাকেও স্টার মার্ক করো। 9A আমি বলেছিলাম কোনো পার্টের পাশে যদি এ থাকে তাহলে কিভাবে আসছে সেটা? অ্যামেন্ডমেন্ট। তাহলে মিউনিসিপ্যালিটি পাশে একটা লিখে দাও। It was added by 74 amendment. It was added by 74 amendment 1992. 74 amendment 1992. এই amendment নাম্বারটা অবশ্যই ভালো করে মনে রাখবে। বুঝা গেল? এবার দেখো ইউনিয়ন গভর্নমেন্ট। রিপিট করুন মিউনিসিপ্যালিটি। It was added by 74 amendment 1992। এই ইউনিয়ন গভর্নমেন্ট কি করে চলছে গো? কারণ এদের খোরাক হিসাবে একটা জিনিস থাকে, তার নাম কি? তাই তো? এরও আছে তো? ওর কোনো ট্যাক্স না ক্ষমতাই নেই। তাহলে ওই বডিটা চলছে কি করে? ডোনেশন দেয়। স্টেট গভর্নমেন্ট থেকে ডোনেশন কোথায় যায়? এবার ডোনেশন কাকে বেশি দেবে? যাকে দেবে ক্লাস শুরু হয়ে যাবে। ডোনেশনটাকে কন্ট্রোল করার জন্য মধ্যিখানে একটা বডিকে আনা হয়েছে, যেটা পার্ট 9 তে লেখা আছে। কি লেখা আছে মানে? কোঅপারেটিভ সোসাইটি। আন্ডারলাইন করে দাও, স্টার মার্ক করে দাও। কোঅপারেটিভ সোসাইটি। যার পার্ট নাম্বার হচ্ছে 9B। তাহলে পরে এসেছে ব্র্যাকেটে আবার লেখো it was added by 97 amendment 2011।
97 অ্যামেন্ডমেন্ট 2011 বোঝা গেল? এটা হচ্ছে আমাদের কোঅপারেটিভ সোসাইটি। তিনটে পার্ট ভালো করে মনে রাখবেন। 9 হচ্ছে পঞ্চায়েত, 9A হচ্ছে মিউনিসিপ্যালিটি এন্ড 9B হচ্ছে কোঅপারেটিভ সোসাইটি। তবে এই বডিটা নিয়ে একটু গন্ডগোল আছে, কারণ 2021 সালে সুপ্রিম কোর্ট ঘোষণা করে দিয়েছে এই পুরো বডিটাই মানে কোঅপারেটিভ সোসাইটিটা ইলিগাল, বাট কোনো অ্যামেন্ডমেন্ট এখনো পর্যন্ত হয়নি। খেয়াল রাখবেন। তাহলে 9 গেল, 9A গেল, 9B গেল, 10 লাগবে না। এবার যে পার্টটা আলোচনা করবো সেটা তুমি ঘুরে দেখাবো, বুঝলো? আচ্ছা, আমাদের ইন্ডিয়া ফেডারেল কান্ট্রি না ইউনিটারি কান্ট্রি? পসিবিলিটি তো কন্ট্রোভার্সিয়াল চলে আছে। হ্যাঁ, ফেডারেল কান্ট্রি। তার কারণ সেন্টারও আছে, তার সাথে কি আছে, তাই এদের মধ্যে একটা খুব ভালো সম্পর্ক আছে, মানে ভালো না ওই আর কি। এটা হচ্ছে লেজিসলেটিভ রিলেশন, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন, প্রশাসনিক না, এটা ভুল করছে, ওটা আমেরিকাতে আছে। আর আমাদের ইন্ডিয়াতে তার মধ্যে কি আছে, ফাইনান্সিয়াল রিলেশন। এইটাকে নিয়ে তো যত মারপিট হয় এই লাস্ট রিলেশন। তাহলে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে তিনটে সম্পর্ক আছে, একটা আইন বিভাগীয়, লেজিসলেটিভ, প্রশাসনিক, অ্যাডমিনিস্ট্রেটিভ, ফিনান্সিয়াল হচ্ছে অর্থনৈতিক। এর পার্ট নাম্বার হচ্ছে 11, এরও পার্ট নাম্বার 11, বাট এর পার্ট নাম্বার 12। এর হচ্ছে চ্যাপ্টার, এই পার্টের চ্যাপ্টারটাকে মনে রাখতে হবে। 1 চ্যাপ্টার 2, চ্যাপ্টার 1 প্লাস 2, আর্টিকেল নাম্বার 245 থেকে 255, আর্টিকেল নাম্বার 256 থেকে 263, and আর্টিকেল নাম্বার 264 থেকে 300। এটা সবাই নোট ডাউন করে নাও। সেন্টার স্টেট রিলেশন, কেন্দ্র রাজ্য সম্পর্ক। চ্যাপ্টার, হ্যাঁ চ্যাপ্টারটা মানে কি দুটো দিয়ে আছে? দুটোতেই আছে, দুটোকে নিয়ে বেশ কিছু। এখন তো এই পার্টের চ্যাপ্টারটা এক্সামে জিজ্ঞেস করো, আর কোনো পার্টের চ্যাপ্টার জিজ্ঞেস করো, সব পার্টেরই চ্যাপ্টার আছে, এখন তো এটারই জিজ্ঞেস করো। 11 আর 12 এমটিএস এক্সামে কোশ্চেন ছিল সেন্টার স্টেট লেজিসলেটিভ রিলেশন কত নম্বর পার্টে বলা আছে, তাহলে অ্যান্সার কি হবে? 11 পার্ট। সিজিএল এর কোশ্চেন ছিল সেন্টার স্টেট রিলেশন কত নম্বর পার্টে বলা আছে, তাহলে অ্যান্সার কি হবে? 11 and 12। যদি জিজ্ঞেস করে সেন্টার স্টেটের আর্টিকেল কত, এখান থেকে শুরু হবে লাস্ট কত পর্যন্ত, আর যদি লেজিসলেটিভ রিলেশন এখান থেকে আসবে। বোঝা গেল? এইভাবে জিনিসটা বোঝা যাবে। তোমরা স্টার মার্ক করে নাও 11 পার্টটা এবং সাথে 12 পার্ট, এই দুটো পার্ট স্টার মার্ক করে নাও। বইয়ের মধ্যে রেফারেন্স মেটেরিয়াল স্টার মার্ক করে দেবে, ভালো করে পড়তে হবে। এটাই হচ্ছে আমাদের বিসিএস এর মেইন চ্যাপ্টার, যাকে বেস করে যুদ্ধ হবে মেইনস এক্সাম। প্রিলিমসে কোনো কোশ্চেন তোমরা পাবে না, মেইনসে গিয়ে তো বড় একটা কোশ্চেন হবে। এটা সেই ডেঞ্জারাস চ্যাপ্টার, কারণ যত বিতর্ক হবে না, এমনকি ইন্টারভিউ সেকশনে গিয়েও তোমরা ওই রিলেশন থেকে কোশ্চেন ফেস করবে ফাইনান্সিয়াল, এবং সেখানে তোমাকে কোনো কন্ট্রোভার্সিয়াল অ্যান্সার দিতে চলবে না। কারণ এখানে একটা আর্টিকেল নাম্বার আছে ফিনান্সিয়াল রিলেশনে 275A বা 275, এই যে আর্টিকেলটা না সবথেকে ডেঞ্জারাস আর্টিকেল। এখানে বলা আছে অনুদান দেওয়া হবে, কে দেবে? ইউনিয়ন গভর্নমেন্ট। কাকে দেবে? সব রাজ্যকে দেবে। এবার সব রাজ্যকে যে অনুদান দেবে, এই পুরো ডিসিশনটা সেন্টার। কোনো রাজ্য বলতে পারবে আমি বেশি দাও, ইউনিয়ন গভর্নমেন্ট তাকেই বেশি দেবে যেখানে বিজেপি পার্টি আছে। এবার যদি অনুদান ইউপিকে দেয় আর ওয়েস্ট বেঙ্গলকে দেয়, বেশি অনুদান কি পাবে? বোঝা গেল? এবং এটা কোনো অফিসিয়ালি কোনো প্রমাণ নেই কিছু, যার জন্য এটাকে নিয়ে সব থেকে বেশি বিভিন্ন রাজ্যে ঝামেলা ওই একটাই জায়গায়। এই তো সেই আর্টিকেল 275। আচ্ছা নেক্সট
পার্ট নাম্বার 13 রাখবে না, কিন্তু পার্ট নাম্বার 40টা সার্ভ আপ করে দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। বলো কি বলা আছে? সার্ভিস আন্ডার দ্য ইউনিয়ন অ্যান্ড স্টেট। এটাকে একটুখানি বলে বলে দেখতে হবে। সার্ভিস কত রকমের আছে গো আমাদের ইন্ডিয়াতে? কি কি বলো? একটা ইউনিয়ন সার্ভিস, তাই তো, বা ইউনিয়ন গভর্নমেন্টের একটা সার্ভিস, আর একটা স্টেট গভর্নমেন্টের সার্ভিস। তাহলে আরেকটা ভাব কি হবে? না গো, প্রাইভেট নয়, পিএসসি সার্ভিস। ইউনিয়ন সার্ভিস, স্টেট সার্ভিস। আগে তোমরা বলো এই সার্ভিসের এক্সাম্পল দাও দেখি। স্টেট সার্ভিসের এক্সাম্পল কি? রাজ্য সরকারের জব বলতে কোনগুলো বোঝায়? যেগুলো স্টেট গভর্নমেন্টের আন্ডারে। যেমন বলো। ইয়েস, যেটা ঐতিহাসিক হয়ে গেছে। স্কুল সার্ভিস কমিশন, ডব্লিউবিপি, ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই, যা বলবে সব স্টেট গভর্নমেন্ট। আর ইউনিয়ন গভর্নমেন্ট সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেল সব চলে যাবে ইউনিয়ন গভর্নমেন্ট। পিএসসি দুটো ভাগ হয়, অল ইন্ডিয়ার জন্য একটা আছে, সব রাজ্যের জন্য একটা আছে, তাই তো? এবার যদি বলি রিসেন্টলি কোন এক্সাম দিয়ে আসলে তোমরা? পিএসসি ক্লাস। কোন পিএসসি হবে তোমরা? ইয়েস। যদি বলি আইএএস আইপিএস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস, বুঝানো? পিএসসি মিসলেনিয়াস, স্টেট পিএসসি, ডব্লিউবিসিএস জব, এইগুলো জিজ্ঞেস করে এক্সাম। তখন একদম উদাহরণ, হ্যাঁ, ব্যাংক কোথায়? ব্যাংক সবসময় জানি। কখনো তোমরা এই গভর্নমেন্টের সার্ভিস হিসেবে পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস বলবেই না, বিকজ ওই এক্সামগুলো কন্ডাক্ট করে স্টেট পিএসসি, মাথায় রাখো। এবং এই সার্ভিসের আর্টিকেল নাম্বার 308 থেকে 323, পার্ট নাম্বার 14। এই সার্ভিসের আর্টিকেল নাম্বার 315 থেকে শুরু হয়েছে, 323, পার্ট নাম্বার 14। এই স্ট্রাকচারটা করে রাখবে সবাই। হয়ে তোমার এবার ধরো তোমরা এর মধ্যে যে কোনো একটা জব পেয়ে গেছো, ঠিক আছে? সবাই কোন রকম জব পেয়ে গেছো, জব পেয়েছো, স্যালারি পাচ্ছ না, জব পেয়েছো, ডিএ পাচ্ছ না, বা মিউচুয়াল ট্রান্সফার হতে পারছো না, এই জাতীয় অভিযোগগুলো তোমরা কোথায় করবে? কোর্ট কেস করতে পারবে, কোর্ট দেবেই না তোমার। দেন তুমি কোথায় কমপ্লেন জমা দেবে? এর জন্য সংবিধানে একটা নতুন পার্ট অ্যাড করা হয়েছে, দেখো ওখানে লেখা আছে 14A বলি, ওটাকে সার্ভ করা। এবং সাবজেক্ট ম্যাটারে কি লেখা আছে? ট্রাইব্যুনাল লেখা আছে না, ব্র্যাকেট দেওয়া আছে, ব্র্যাকেটের মধ্যে লেখো it was added by 42 amendment 1976 হলো। ওই ট্রাইব্যুনাল দু রকমের হয়, একটার নাম হচ্ছে ক্যাট, CAT, আর একটা নাম হচ্ছে SAT, SAT, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। এই দুটো একটু মনে রাখবে, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, ভালো করে মাথায় রাখবে। যদি ইউনিয়ন গভর্নমেন্টের জব নিয়ে কমপ্লেন হয় কোথায় জমা দেবে? ক্যাটে। আর স্টেট গভর্নমেন্ট রিলেটেড হলে যেমন ফুড এসআই, কন্ট্রোভার্সিয়াল এক্সাম কোথায় জমা পড়েছে? স্যাট। বোঝা গেল? ও পারমিশন না দিলে তুমি কখনোই হাইকোর্টে কেস করতে পারবে না, এটা মাথায় রাখবে। এই নাকি হয়তো সবার লেখা
হ্যাঁ। লোয়ার কোর্ট। তবে এই কোর্ট মানে এই দুটো কোর্ট কোনোদিন সিভিল কেস ক্রিমিনাল কেস ডিসকাস করতে পারবে না। তো এক ধরনের কেস ডিসকাস করবে, সার্ভিস করবে। নেক্সট পার্ট স্টার্ট আপ করা সবাই, পার্ট নাম্বার 14 15 নম্বর পার্টটা স্টার্ট আপ করে দাও। বলো ওই পার্টে কি বলা আছে বলো? ইলেকশন বলা আছে তো, এবং সাথে লিখে নাও ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইসিআই। ইসিআই এই পার্টকে বেস করে অনেক কিছু চেঞ্জ হয়েছে, যেগুলো আমরা কিছুটা জানি কিছুটা জানি না। যেমন এই পার্টকে বেস করে আমাদের প্রথম শুরু হয়েছিল ভোট দেওয়ার পারমিশন, এবং ভোট দেওয়ার জন্য ক্রাইটেরিয়া কি ছিল? তোমার বয়স কত লাগবে, যেটা কমিয়ে এখন কত করেছে? এই যে কমালো, কোন ইয়ারে কমালো? 1989 এ কমালো বাই 61st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এই একটা চেঞ্জ হলো। প্রথম চেঞ্জ হচ্ছে ভোটিং এজ রিডিউস হলো 21 থেকে 18, কত 15 থেকে আরো কমে যাবে, 15 নিয়ে আসা পরিকল্পনা আসছে। এই ইয়ার যারা ভোট দেবে না, ফার্স্ট টাইম যারা ভোট দিয়েছিলেন, দেখবে এরা না মানে এটা সবার ক্ষেত্রেই হয়, ফ্যামিলির উপর বেস করে শুরু করতে হয়। ফ্যামিলি কোন বাড়ি করছে আগে দেখবে, দেখ ওটাই দেওয়া না সঠিক। যখন তুমি এই এজ এসে ভোটে দেবে, কি আমাকে চাকরি দিয়েছে, ঠিক আছে, এই সময় এই ইয়ারে ভোটগুলো একদম ঠিকঠাক হবে। আচ্ছা নেক্সট চেঞ্জ কি না, আগে আমরা না এমনি ভোট দিতাম, লাইনে দাঁড়িয়ে করতাম, ভোট হয়ে যেত। তাই যেখানে পপুলেশন ছিল 100 জন, ভোট করে যেত 1000 টাকা, মানে পিওর ছাপা ভোট। পরে 1990 সালে 1990 কে আসলো টিএন সেশন, সাংবাদিক নথি। এ প্রথম চালু করলো একটা বিশেষ ধরনের কার্ড চালু করলো, যার নাম কি? এপিক কার্ড। এপিকে প্রথম সরকারে আমরা কি বলি? ভোটার কার্ড বলি, কিন্তু ভোটার কার্ড ইলিগাল বলে। ইলেকটোরাল ফটো আইডেন্টিটি কার্ড এর নাম দেবে, ভোটার কার্ডে এপিক নাম বলে দেখা যায়। ইলেকটোরাল ফটো আইডেন্টিটি কার্ড প্রথম চালু হলো কবে? 1990 সালে। এবং তোমাদের যত পুরোনো আমলে বাড়ি হোক না কেন, এই ইয়ারে ভোটার কার্ড তোমরা কোথাও কোনো জায়গায় দেখতে পাবে না, কারণ পাবলিশ করার পরে উইথড্র করে না। কেন উইথড্র করে নিয়েছিল? তার কারণ এই ভোটার কার্ডগুলোতে লেখা ছিল তোমার নিজের নাম নয়, তোমাকে পাড়াগায় যে নামে ছিল সেই নাম লেখা ছিল, রামের স্ত্রী, শ্যামের ছেলে, লালু বুলু, মানে যা আছে। এবার ধরো রামের স্ত্রী মনে করে যে ভোট দিচ্ছে, মানে মেয়েকে ভোট দিলাম রামের স্ত্রী, বুঝলে, তাহলে তো সেই ভোটে ইলিগাল হয়ে যাচ্ছে। তারপর ভোটার কার্ডকে নতুন করে কনভার্ট করলো কোন ইয়ারে? 1995। এই ইয়ারে ভোটার কার্ড সবার বাড়িতে। এই ভোটার কার্ডে তোমার নাম, ঠিকানা, জেন্ডার, ডেট অফ বার্থে কোনো ইয়ার হবে না, এবং একটা বিশ্ববিখ্যাত ছবি, ঠিক আছে, যে ছবি কিছুটা আবার তোমরা আধার কার্ডে দেখতে পাবে, ঠিক আছে। তো এখন ভোটার কার্ড অনেক সুন্দর দেখতে হয়ে গেছে, আগে এত সুন্দর ছিল না। এই হচ্ছে আমাদের টোটাল চেঞ্জিং হচ্ছে, সব কত নম্বর পার্টি বেস করে চেঞ্জ হচ্ছে? পার্ট নাম্বার 2। যেই ভোটার কার্ড চলে আসতো, যেখানে ভোট করছিল 1000টা, তাহলে সেখানে আবার ভোট করে কত হলো? 100। তাহলে পপুলেশন আর তো ছাপা ভোট হবে না, 6 মাস বাড়ি থেকে বেরোতে পারেনি লোকটা, বেরোলেই মারা হয়ে যাবে, কারণ যত পলিটিক্যাল পার্টি ছিল এর পেছনে লেগে যাবে, কারণ ভোটার কার্ড কে বানাতে পেরেছে, ঠিক আছে। এই হচ্ছে সেই সিস্টেম। এই সিস্টেমটা এরকম হয়েছে, এখনো আরো আপডেট হচ্ছে। এরপর আসলো ইভিএম, তারপর আসলো আমাদের নোটা, এনওটি। নোটা কি? কাউকে ভোট দেবো না, আমার কাউকে পছন্দ না, নোটায় ভোট দিলাম। এবার ধরো ইন্ডিয়াতে নিয়ম হচ্ছে, নোটায় ভোট করলো 100টা, কোনো একটা পার্টিতে ভোট করলো 1টা, সেই পার্টি জিতে যাবে। ইন্ডিয়ার নোটা ইনভ্যালিড। ফরেন কান্ট্রি নোটা কি আছে? যদি নোটা ম্যাক্সিমাম ভোট করে যায় ফরেনে, তাহলে সেই কান্ট্রি গভর্নমেন্ট সামলাবে 8 বছরের ঊর্ধ্বে যারা জনগণ তারা। এটা ফরেনের রুল। আমাদের নোটা ইনভ্যালিড, নামেই একটা কোথাও আছে ইনভ্যালিড। তুমি একমাত্র আমাদের ইন্ডিয়ার ইভিএমে তুমি দেখতে পাবে ঝ্যাঁটা চিহ্ন, দেখবে জুতো চিহ্ন, এই চিহ্নগুলো দেখতে পাবে, ঠিক আছে। আপনারা পাবেন। আজকে হচ্ছে আমাদের পার্ট নাম্বার 15। নেক্সট পার্টে যাচ্ছে এবার আমরা। 16 লাগবে না, 17 লাগবে না, পার্ট নাম্বার 18 ডাবল স্টার মার্ক করো। 18 পার্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এমার্জেন্সি। এমার্জেন্সি কতগুলো আছে? একদম তাই,
3 টাইপস: ন্যাশনাল এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি, এরকম নাম কি এর একটা নাম আছে, প্রেসিডেন্ট রুল বলা হয়, রাষ্ট্রপতি শাসন, আর ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। তিনটে এমার্জেন্সি আছে, পারলে আর্টিকেলগুলো পড়ে রাখবে। 352, 356, 360, তিনটে এমার্জেন্সি আর্টিকেল অবশ্যই মনে রাখবে। ন্যাশনাল এমার্জেন্সি যার আর্টিকেল নাম্বার 352, 352, স্টেট এমার্জেন্সি 356, and ফাইন্যান্সিয়াল 360। এবং এই সমস্ত এমার্জেন্সিকে ডিক্লেয়ার করতে কে পারবে? একজনই পারবে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এর কাছে পুরো পাওয়ারটা দেওয়া আছে। ন্যাশনাল এমার্জেন্সি কেন হয় একটা জাস্ট আইডিয়া বলো দেখি, কেন হতে পারে এটা? যুদ্ধ হলেই হবে, বা বাইরে কোনো দেশ হঠাৎ করে আক্রমণ করলো তাহলে হবে, বা দেশের মধ্যে যদি কোনো আন্দোলন তৈরি হয় তাহলে হবে। এটা এই পোর্শনটা আগে ছিল। আগে প্রথম ন্যাশনাল এমার্জেন্সি হয়েছিল 1962-তে। কি হয়েছিল বলতে পারবে? ইন্ডিয়া ভার্সেস চায়না, ইন্ডিয়া চায়না। 71 হিন্দু পাক একটা চালাকি করলো ইন্দিরা গান্ধী কোন ইয়ারে গিয়ে, মানে আমাদের থেকেও না সংবিধান ভালো জানতো ইন্দিরা গান্ধী। প্রথমে সরকারে এসে যেটা করেছিল, হোল সংবিধানটাকে একদম লাইন টু লাইন ক্লজ বাই ক্লজ মুখস্থ করে দিয়েছে। কারণ ভালো করে ভাববে, এটা লাস্ট যে এমার্জেন্সি খুব কন্ট্রোভার্সিয়াল ছিল, সুপ্রিম কোর্টে আজও কেস চলছে, সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে আমি কোনো অ্যান্সারই করবো একটা কেস। ইন্দিরা গান্ধী দেখলো 75-এ জনগণ ইন্দিরা গান্ধীর এগেন্সটে চলে গেছে, পুরো জনগণ হোল্ডিং, যে ভাই তুমি পিএম থেকে সরে যাও, অন্য কাউকে পিএম হিসেবে রাখো। জনগণ যে ইন্দিরা গান্ধীর এগেন্সটে মুভমেন্ট করছে, এই মুভমেন্ট করাকে আমরা কি অধিকার বলি গো? কেউ আটকাতে পারবে? জানো আমাদের মুভমেন্ট চলছে ইন্দিরা গান্ধীর দিকে। ইন্দিরা গান্ধী দেখলো এই যে মৌলিক অধিকার যেভাবে এরা অ্যাপ্লাই করছে জনগণ, তাতে আমাকে সরকার থেকে বেরিয়ে যেতে হবে। এবং এইটাকে আটকাতে পারে একটাই এমার্জেন্সি, তার নাম হচ্ছে, সেই সময় কোনো রিজন ছিল না, রেডিওতে জারি করে দিল ন্যাশনাল এমার্জেন্সি। এবং যত মুভমেন্ট হচ্ছিল সব বন্ধ হয়ে গেল। যে মুভমেন্ট বন্ধ হয়ে গেল তাহলে ওর এগেন্স্টে কেউ আর আর্গুমেন্ট করতে পারবে? তখন জয়প্রকাশ নারায়ণ এটাকে নিয়ে কেস করেছিল সুপ্রিম কোর্টে, যে কোন কি বেসিসে এটা জারি করে এমার্জেন্সি। তখন সংবিধানে এক্সট্রা একটা পয়েন্ট অ্যাড হলো, এর নাম হচ্ছে ইন্টারনাল ডিস্টারবেন্স। তখন করে ন্যাশনাল এমার্জেন্সি। আমরা এখন বলছিলাম যুদ্ধ হলে হবে, বাইরে কোনো কান্ট্রি অ্যাটাক করলে হবে, 3 নম্বর কারণটা কি করলাম? ইন্টারনাল ডিস্টারবেন্স। এইটা অ্যাড হলো 75। এটা আগে ছিলই না সংবিধানে। এই হচ্ছে সেই জিনিস, এটাকে বলা কন্ট্রোভার্সিয়াল বলা। আর সেকেন্ড এমার্জেন্সি প্রেসিডেন্ট বহুবার হয়েছে, সেটা ওল ইন্ডিয়াতেই আমাদের 137 টাইমস হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলই 4 বার হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এই এমার্জেন্সি একটাই মেন কথা, এই আর্টিকেলকে বলা হয় ডেড লেটার, যেটা বলেছিলেন ডক্টর বি আর আম্বেদকর। ওপেন গুলি চালানো হয়, এই আর্টিকেল যেখানে যেখানে থাকবে না ওপেন শুট করা হবে। এবং কারণ কি, এই আর্টিকেল পাওয়ার আগে দেবে ইন্ডিয়ান আর্মি, লোকাল থানা পুলিশ না। লোকাল থানা পুলিশ যদি একটা গুলি চলে কারো গায়ে শুনবে না, আকাশে শুনবে, থানায় গিয়ে সেটা নোট করতে হবে যে একটা গুলি করা এই কারণে। আর্মিতে এখন নোট করতে হয়, ওরা ওপেন শুট করে। যার এক্সাম্পল তোমরা ইতিহাসে দেখবে পাঞ্জাবে অপারেশন ব্লুস্টার, প্রচুর দিন ধরে এটা ছিল 56, প্রচুর মানুষকে মেরে ফেলা হচ্ছে। যারা এখানে জঙ্গি থাকবে, যারা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এগেন্স্টে কাজ করবে, ওপেন গুলি করাবে, এই আর্টিকেল সেটা বলছে, যার নাম হচ্ছে ডেড লেটার অফ দ্য কনস্টিটিউশন। আর এই এমার্জেন্সিটা আজ পর্যন্ত একবারও জারি করা হয়, কারণ যারা জারি করবে তারাই তো মাইনে পাবেন, সেগুলো কোনোদিন জারি হবে না, ঠিক আছে। এটা সেই এমার্জেন্সি, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। তিনটে এমার্জেন্সি, তিনটে আর্টিকেল নাম্বার অবশ্যই ভালো করে মনে রাখবেন। And next last part হচ্ছে পার্ট নাম্বার 20, ওটা করে দাও, স্টার্ট করে দাও, এখানে আসবে 20 পার্টে বলা আছে আমাদের সংবিধানটা যেহেতু রিটিন কনস্টিটিউশন, লিখিত সংবিধান, তাকে চেঞ্জ করার জন্য যে প্রসেস তার নাম কি? অ্যামেন্ডমেন্ট। দেখো ওই পার্টি বলা আছে অ্যামেন্ডমেন্ট। এবং অ্যামেন্ডমেন্ট করার জন্য একটা মাত্র আর্টিকেল ইউজ করা হয়, তার আর্টিকেল নাম্বার 368। এই আর্টিকেলের উপর পাওয়ার কার আছে? পার্লামেন্ট অফ ইন্ডিয়া, একমাত্র পার্লামেন্টের আছে। আমাদের সংবিধানকে চেঞ্জ করতে পারে পার্লামেন্ট অফ ইন্ডিয়া, আর্টিকেল 368।
এই কটা পারে পড়ে সবাই দেখে নাও, এই কটা পাঠ পড়ানো হবে, দেখে নাও ভালো। সেইটাই বলুন তো, এসি প্রেসিডেন্ট রোল কি বললেন? টেক ব্রেকার গুলি করো। আমাদের আছে তো হতে হতে গিয়েও ওর কথা ছিল না, কনফার্ম ছিল। ন্যাশনাল ইমার্জেন্সি। এটা হলে কি হয় বলতো, সিএম রা এই আটকাটা কিন্তু ভয় পায়। এটা হলে তো বিধানসভা রেজাল্ট হয়ে যাবে পুরো ক্ষমতা চলে, তখন আবার ইলেকশন করা হবে 6 মাসের মধ্যে। এই কারণে তবে এখন আমাদের ইন্টারনাল পরিস্থিতি আর এক্সটার্নাল সব থেকে হয়তো মেবি আরেকটা যুদ্ধ হতে পারে, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ। এখন যা কন্ডিশন তৈরি হয়ে গেছে না, সামনে অবস্থা হয়ে গেছে। আমি জানি না কেন হচ্ছে, আমাদের ইন্ডিয়ার যে ডাক্তার বাংলাদেশের পেশেন্টটাকে বন্ধ করে দিয়েছে, পরে এবার মানে মারা যাবে না, কারণ বাংলাদেশের ডাক্তার মানে হাত মেরে রাখবে, জানো তো সে ব্যথা হচ্ছে হাত দিয়ে মানুষ ঠিক হয়ে গেছে, এরকম নেই। তার জন্য তো ওখানে এখানে ম্যাক্সিমাম আমাদের পেশেন্ট বাংলাদেশেরই হয় গভর্নমেন্ট হসপিটালে, ওদেরকে ট্রিটমেন্ট দেওয়া যাবে না বলে দিয়েছে। বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে। মাদের বিপরীতে কদিন আগে বেশ চলছে। দেখে নাও পুরোটা। না খুব চলছিল না কদিন আগে, মাদের বিপরীতে বাদ। হ্যাঁ, ও দেখে চলে যাবে। সৈন্যবাহিনী নেই, কিন্তু শিডিউলে কোনো সাজেশন হবে না, সব কটা শিডিউল মনে রাখতে হবে। টোটাল শিডিউল হচ্ছে 12, অরিজিনাল কনস্টিটিউশনের শিডিউল কতগুলো ছিল? 8, সেটা বেড়ে গিয়ে হচ্ছে 12। এবার তোমরা সবাই ফার্স্ট শিডিউল যেটা দেখা আছে সেটা দেখে দেখো। প্রথম শিডিউলে কি বলা আছে, ওখানে একটা চেনা ওয়ার্ড তোমরা পাবে, যে ওয়ার্ডটা আমি একটু আগেই পড়িয়েছি, কোন ওয়ার্ডটা বলো তো? টেরিটোরিয়াল লেখা আছে, ওটাকেই তোমরা আন্ডারলাইন করবে। টেরিটোরিয়াল মানে কি বলা হবে একটু আগে? সীমানা বা এরিয়া, সেটা কার হবে? সেই এরিয়ার মধ্যে স্টেট কতগুলো আছে? 28টা। ইউটি কতগুলো আছে? 8টা। তাই তোমরা ওই পার্টে ওই শিডিউলের মধ্যে লিখে রাখো টি বলে, টি টি মানে হচ্ছে টেরিটোরি। কত নম্বর শিডিউল হবে? ফার্স্ট শিডিউল হবে। সেকেন্ড শিডিউলটা দেখো, সেকেন্ড শিডিউল কি লেখা আছে বলো? স্যালারি আছে, অ্যালাওয়েন্স আছে, ইমোনুমেন্টস বলে একটা ওয়ার্ড আছে, দেখতে পেয়েছো? ওটাকে আন্ডারলাইন করো। তোমরা তো চাকরি পেলে স্যালারি পাবে, পিও স্যালারি পাবে, প্রেসিডেন্টও কাজ করে, তাকে কিন্তু স্যালারি বলে অপমান করা যাবে। স্যালারি শব্দটা প্রেসিডেন্টের নেগেটিভ লাগে। প্রেসিডেন্টকে বলা হয় সাম্মানিক। সাম্মানিকটা হচ্ছে ইংলিশটা কি? ইমোনুমেন্টস। সাম্মানিক কত? পার মান্থ 5 lakhs উইদাউট ইনকাম ট্যাক্স। ঠিক আছে, এটা মনে রাখবে। এটা হচ্ছে প্রেসিডেন্টের হাইয়েস্ট স্যালারি, এবং ভাইস প্রেসিডেন্ট হচ্ছে 4 lakhs। প্রেসিডেন্ট যে টাকা পাবে তার ওয়াইফ পার মান্থ 50,000 হাত খরচা পাবে। যদি লেডি প্রেসিডেন্ট হয় হাজবেন্ড পাবে। ঠিক আছে, আর সেটা হচ্ছে আমাদের ইমোনুমেন্টস কি বলে লিখে রাখবে, ইমোনুমেন্টস কি। সেকেন্ড শিডিউলে বলা আছে টাকা পয়সা নিয়ে আলোচনা। চলে আসো 3 নম্বর শিডিউল। দুটো শব্দ দেখতে হবে, ওথ আর অ্যাফার্মেশন। তোমরা সবাই অনলাইন করে অ্যাফার্মেশনটা, কারণ ওথ আমাদের ইন্ডিয়াতে অ্যাপ্লাই করা হয় না। দুটোর ডিফারেন্স কি বলো? ওথ আর অ্যাফার্মেশন দুটো মানে শপথ বাক্য, কিন্তু মানে কি আলাদা কেন? ইন্ডিয়াতে অ্যাফার্মেশন কেন? ওথ মানে আমি একা শপথ বাক্য পাঠ করবো, আর অ্যাফার্মেশন মানে আমাকে পাঠ করাবে। প্রেসিডেন্টকে কে পাঠ করাবে? চিফ জাস্টিস। সিএম কে পাঠ করাবে? রাজ্যপাল। রাজ্যপাল। পিএম কে? প্রেসিডেন্ট। এবার এই একজনের উপর থেকে যাচ্ছে, দেখো পাশে কেন থেকে যাচ্ছে? ধরো আজকে আমি সিএম হই, একাডেমিক কোয়ালিফিকেশন ক্লাস 2 তে। এবার এই যে শপথ বাক্যটা যেটা ইংলিশে লেখা আছে উচ্চারণই করতে পারবো না। গভর্নর যেটা বলবে সেটা শুনে আমি উচ্চারণ করবো, কারণ এর একটা নিয়ম আছে, যদি একবার ভুল বলি আমার কথাতে করতে হবে। ঠিক আছে, তাহলে তো ভুল কেউ বলে না। তাই গভর্নর বলবে, শুনে আমি বলবো, দ্যাট মিনস অ্যাফার্মেশন। তাই এ বলে লিখে রাখবে, অ্যাফার্মেশন এ। 4 নম্বর শিডিউল, যেখানে কি লেখা আছে? অ্যালোকেশন অফ সিট ইন
রাজ্যসভা লেখা আছে রাজ্যসভা বলে আন্ডারলাইন করে দেওয়া হয়। আর সিট ডিস্ট্রিবিউশন রাজ্যসভায় হবে কত নম্বর শিডিউল হচ্ছে বেশ করে হবে 4 নম্বর। চলে আসো 5 নম্বর শিডিউল যেখানে বলা আছে তপশিলি অঞ্চল। শিডিউল এরিয়া বলে লেখা আছে তো, সবাই আন্ডারলাইন করো শিডিউল এরিয়া, এস বলে দিতে হবে, এস শিডিউল এরিয়া। নেক্সট হচ্ছে 6 শিডিউল, আন্ডারলাইন করো সবাই ট্রাইবাল এরিয়া, যেটা লেখা আছে তপশিলি উপজাতি অঞ্চল। তপশিলি উপজাতি অঞ্চল এবং কিছু রাজ্যের নাম দেখো দেওয়া আছে ওখানে, সেই রাজ্যগুলো একটু আন্ডারলাইন করে দাও। লেখা আছে তো রাজ্য, ওগুলো একটু মনে রাখবে। এবং কোশ্চেন আসবে 6 শিডিউলে কোন কোন স্টেটগুলো আছে, ওটা এক্সামে আসে। তবে মনে রাখবে সংবিধানে কোথাও কোনো জায়গায় ট্রাইবাল এরিয়া কথাটা লেখা নেই, তার বদলে কি লেখা হয় আদার শিডিউল এরিয়া, ওটা আমরা লিখে রাখো আদার শিডিউল এরিয়া। ট্রাইবাল এরিয়ার জায়গা লিখে রাখো আদার শিডিউল এরিয়া। তপশিলি উপজাতি অঞ্চল। চলে আসছি 7 নম্বর শিডিউল ডবল স্টার মার্ক। এই প্রথম একটা শিডিউল বলছি স্টার মার্ক করতে, কারণ ম্যাক্সিমাম টাইম এটাকে রিপিট করা হবে। এই শিডিউলে বলা আছে ডিভিশন অফ পাওয়ার বিটুইন ইউনিয়ন গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্ট। কতগুলো লিস্টের মাধ্যমে? 3টে লিস্ট। নাম কি আছে? ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট। এই কনকারেন্ট লিস্ট কোন দেশ থেকে নিয়ে আসা? বিসিএস এসেছিল বছর অস্ট্রেলিয়া, এই কনসেপ্টটা অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসা। ইউনিয়ন লিস্টে এখন সাবজেক্ট কতগুলো আছে? আগে কতগুলো ছিল? এখন স্টেট লিস্টে কতগুলো আছে? 59। আগে কতগুলো ছিল? 66। কনকারেন্টে এখন কতগুলো আছে? 52। আগে কতগুলো ছিল? 47। এই নাম্বারগুলো আন্ডারলাইন করে রাখো, পরীক্ষা আসে। সবকটা নাম্বার ভালো করে মনে রাখবেন। এই উপরে এগুলো হচ্ছে প্রেজেন্ট, হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল। অরিজিনাল কতগুলো ছিল? 97 টা। তাহলে ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট, এই যে নাম্বারগুলো লেখা আছে না, এই নাম্বারগুলো মানে এই নাম্বারগুলো মানে হচ্ছে ধরো কতগুলো বলা হলো ডিফেন্স কোন লিস্টে যাবে? রেল ব্যবস্থা, পঞ্চায়েত ব্যবস্থা, বোঝা যাচ্ছে, এগ্রিকালচার, স্টেট। এবার যদি বলে শিক্ষা ব্যবস্থা, ওই শিক্ষার উপরে এরও পাওয়ার আছে, এরও পাওয়ার, তাই কোথায় চলে যাবে? ইলেকট্রিসিটি কোথায় যাবে? কনকারেন্ট লিস্ট, বোঝা গেল? বা ফ্যামিলি প্ল্যানিং বা পপুলেশন কন্ট্রোল সব কোথায় চলে যাচ্ছে? কনকারেন্ট। এবার যদি বলা হয় লটারি সিস্টেম কোথায় যাবে? এখানে জিজ্ঞেস করছে। লটারি হচ্ছে রাজ্যের নাম দিয়ে খেলা হয়, কিন্তু টাকাটা কেনা বলতো লটারি ইউনিয়নের কাছে যাবে। কারণ যে 1 কোটি টাকা পায় না সে পুরোপুরি 1 কোটি পায় না, 70 টাকা পায়, বাকি টাকাটা ট্যাক্স কেনা। তাহলে এ লটারি নিচ্ছে, বিশাল ইনকাম, লটারি খেলে না, প্রচুর আছে খেলে না। এও ইনকাম নেওয়ার জন্য একটা জিনিস চেয়েছে, তার নাম হচ্ছে গ্যাম্বলিং, জুয়া খেলা। তার কাছে আছে, রাজ্যে গেছে, রাজ্যে এইভাবে কখনো বলবে না আমাদের এখানে জুয়া খেলা, কেস নিয়ে যাবে তাহলে। তাই নাম দেওয়া ড্রিম 11, রামি, এসব দেখবে সব এক টাইম ফোনের মধ্যে সব স্টেট, প্রচুর ইনকাম হয় এখানে। এইভাবে লিস্টগুলোকে ভাগ করা আছে এবং এই ভাগটাকে বলা হয় ফেডারেল নেচার। লিখে রাখো 7 নম্বর শিডিউলে, এফ বলে লিখে রাখো, ফেডারেল নেচার, যুক্তরাষ্ট্রীয় প্রকৃতিবাদ। নেক্সট আলোচনা করব 8 নম্বর শিডিউল। এটাকেও স্টার মার্ক করে রাখো, ভালো কোশ্চেন আসে পরীক্ষায়। ল্যাঙ্গুয়েজ নিয়ে বলা আছে, তবে কি ধরনের ল্যাঙ্গুয়েজ? লিখে রাখবে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এগুলোকে আমরা বলে থাকি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, যেটা অরিজিনালি ছিল 40, বর্তমানে কতগুলো আছে? 22 আছে। যেমন দেখো ওখানে লেখা আছে সিন্ধি ল্যাঙ্গুয়েজকে অ্যাড করা হয়েছে। কত নম্বর অ্যামেন্ডমেন্টে? 21st লেখা আছে, মানে আন্ডারলাইন করে দিতে হয়। 21st অ্যামেন্ডমেন্টে অ্যাড করেছে সিন্ধি ল্যাঙ্গুয়েজ। তারপরে অ্যাড হয়েছে কোনটা? কোঙ্কনি, মণিপুরি, নেপালি, 71st অ্যামেন্ডমেন্ট। তারপরে অ্যাড হচ্ছে বোডো, সান্থালি, মাইথিলি, ডোগরি, 92 অ্যামেন্ডমেন্ট। হলো, এইগুলো তো সব অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ও বলে লিখে রাখবে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। চলে আসছি
তাহলে 8 গেল। এবার আসছে 9 নম্বর শিডিউল, 9 শিডিউল। দেখো অরিজিনালি শিডিউল কতগুলো ছিল বলেছিলাম? 8টা। তাহলে 9, 10, 11 বছর পরে এসছে। দেখো অ্যামেন্ডমেন্ট নাম্বার লেখা আছে পারে, এডিট বাই ফার্স্ট অ্যামেন্ডমেন্ট 1951 লেখা আছে কোথাও? ওটা আন্ডারলাইন করে দাও, পরীক্ষা জিজ্ঞেস করে যে ফার্স্ট অ্যামেন্ডমেন্টে কোন শিডিউলটা অ্যাড করা হয়েছিল? 9 শিডিউল। কি লেখা আছে ওখানে? ল্যান্ড রিফর্ম বলে একটা ওয়ার্ড পাবে, তোমরা দেখো তো, ল্যান্ড রিফর্ম, সাংঘাতিক জিনিস এটা। ভূমি সংস্কার আইন, যেই আইনটা যেই আসলো সমস্ত গ্রামে জমিদারি সিস্টেম বাতিল হয়ে গেল। জমিদার ব্যবস্থা বাতিল করার জন্য কোন আইনটা আছে? ল্যান্ড রিফর্ম। কত নম্বর শিডিউলকে বেস করে? 9 শিডিউলকে বেস করে। এবং এই যে আইনটা না, এই আইনে একটা বিশেষ কথা হচ্ছে, ধরো তুমি একটা জমি কিনেছো, সেই জমিটা যখন বাড়ি করতে যাচ্ছ, বাড়ি করার সময় যে কিনছো, মোহর পাওয়া যাবে তোমার কাছে না, গভর্নমেন্ট এরকম খবর জানার করতে পারে। আমাদেরই বাড়ির কথা বলছি, আমার একসময় বাড়ি ছিল বাঁকুড়া। আমার দাদু, তার বাবা ছিল একসময় জমিদার, সেই সময় তো মাটির 3 তলা বাড়ি ছিল, বাড়িটা ভাঙা হয়েছে, সিমেন্টের বাড়ি। যে ভেঙেছে না, বাড়ির দেয়াল থেকে না 3টে ঘোড়া পাওয়া গেছে, সেকেন্ড দেখেছে ওটা ছড়াতে। এবং আর্মি নিয়ে পুলিশ আসলো, সব কটা জায়গা সিল করে নিয়ে চলে গেল, গভর্নমেন্টের সম্পর্ক। আমি একটি চেয়েছিলাম, দেয়নি আমার, ঠিক আছে? এই হচ্ছে সেই কলেজ, এটাকে বলে ল্যান্ড রিফর্ম। জমি সংস্কার আইনে বলা যেতে যে তোমার জমি করে যদি হীরের কিছু পাওয়া যায় বা খনি পাওয়া যায়, তেল পাওয়া যায়, সেই এরিয়াটা পুরো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিয়ে নেবে। এবং তুমি 25 লাখ টাকা দিয়ে জমিটা কিনেছো, তোমাকে তার মধ্যে 2 লাখ টাকা দেবে, ওটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। সব আইনে বলা আছে, এগুলো খুব সাংঘাতিক আছে। ল্যান্ড রিফর্ম হয় এনে বলা। নেক্সট চলে যাও 10 শিডিউলে চলে আসো। 10 শিডিউল দেখো, 10 শিডিউলে লেখা আছে added by 52 amendment 1985। এবং এই শিডিউলের মধ্যে একটা বিশেষ আইনের কথা বলা আছে, অ্যান্টি ডিফেকশন। এটা কাজে লাগে না, এটা আমাদের ইন্ডিয়ার জনপ্রিয় আইন, দলত্যাগ আইন একে বলা হয়। পার্টি চেঞ্জ করার জন্য যে আইন লাগবে তার নাম হচ্ছে অ্যান্টি ডিফেকশন। পার্টি চেঞ্জ মানে এমপি দেখবে সুইচ করে না পার্টি, আজ এই পার্টি কাল ওই পার্টি, হ্যাঁ ফ্লোর চেঞ্জ করে, হ্যাঁ ফ্লোর চেঞ্জ বলে, নাম হচ্ছে ফ্লোর চেঞ্জ বলে। পার্টি চেঞ্জ করার জন্য এই আইনটা লাগবে। পার্টি চেঞ্জ কিরকম হবে বলো তো? ধরো আজকে এক্স পার্টি থেকে ওয়াই পার্টি যাচ্ছে না, সেটা পারমিশন নিয়ে যাবে, পারমিশন ছাড়া গেলে। যেমন 2014 সালে অন্ধ্রপ্রদেশের একটি মন্ত্রী গায়ালাল চাঁদ একদিনে 3বার পার্টি চেঞ্জ করে, যার জন্য নাম হয়েছিল আয়ারাম গায়ারাম, ঠিক আছে? মানে এই যাচ্ছেই আসছে। তো এই জন্য এসছে এই লটা, অ্যান্টি ডিফেকশন ল। এবং দেখবে আমাদের এখন ওয়েস্ট বেঙ্গল নাম্বার 1 পজিশনে আছে পার্টি চেঞ্জ করার জন্য, ঠিক আছে? অ্যান্টি ডিফেকশন ল বলা। এটা কি রাখবে? ডি বলে, ডিফেকশন। ডি হচ্ছে ডিফেকশন। নেক্সট আমরা আসছি 11 শিডিউল। 11 শিডিউলে বলা আছে পঞ্চায়েত ব্যবস্থা, আন্ডারলাইন করা আছে। তারপর তোমরা আন্ডারলাইন করবে 73 অ্যামেন্ডমেন্ট। এবং সেই অ্যামেন্ডমেন্টে কতগুলো সাবজেক্ট আছে? 29 সাবজেক্ট, ওটা আন্ডারলাইন করবে। আচ্ছা, কি বলে লিখলাম? পঞ্চায়েত। নেক্সট হচ্ছে 12 শিডিউল, added by 74 amendment 1992। সাবজেক্টের নাম মিউনিসিপ্যালিটি, যার মধ্যে সাবজেক্ট কতগুলো আছে? 18টা। ক্লিয়ার সবার? টোটাল শিডিউল কমপ্লিট। বাকিটা তোমরা জানো সবাই। বুঝলো কি মানে কি হবে বলো? কত নম্বর শিডিউল? ফার্স্ট। ই মানে কি হবে? সেকেন্ড শিডিউল। দেখো সেকেন্ড পজিশনেই আছে। এ মানে কি হবে? 3 নম্বর পজিশন, মানে থার্ড শিডিউল। আর মানে কোন হাউসটা? রাজ্যসভা। 4 নম্বর শিডিউলে চলে গেল। এস মানে শিডিউল এরিয়া। 5 চলে যাচ্ছে। আবার ও মানে আদার শিডিউল এরিয়া, 6 চলে আসলো। এফ মানে ফেডারেল নেচার, ঠিক আছে? ফেডারেল নেচার। কত নম্বর শিডিউল? 7। আবার ও মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আর এল মানে তাই তো 9। ডি মানে ডিফেকশন। ডিফেকশন। 10। টি মানে পঞ্চায়েত। আর এ মানে মিউনিসিপ্যালিটি। আর এটা নাম ভাই টিআরসি। তো আর শিডিউলে কোনো ডাউট আছে সেটা করবে।
বোঝাচ্ছ সবার? এবার আমরা আসবো লাস্ট টপিক একদম এই এসএমের লাস্ট টপিক। হেডিংটা হলো কি লেখা আছে, সোর্স অফ দ্য কনস্টিটিউশন। আমাদের সংবিধানকে উৎসাহ দিয়েছিল যে কান্ট্রিগুলো, সেই কান্ট্রিগুলোর নাম দেওয়া আছে। এখানে আমরা বিভিন্ন জিনিস নিয়ে এসেছি। প্রথম যে কান্ট্রি, প্রথম একটা আইন দেওয়া আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা আইন, যে আইনটাকে বলা হয় ব্লু প্রিন্ট পেপার বলা, কারণ ম্যাক্সিমাম কপি পেস্ট এই আইন থেকে হচ্ছে। এর মধ্যে দুখানা জিনিস আমরা করবো, একটা হচ্ছে অফিস অফ গভর্নর বলে যেটা লেখা আছে, আন্ডারলাইন করবো অফিস অফ গভর্নর, আর একটা আন্ডারলাইন করবে পাবলিক সার্ভিস কমিশন, দেখো লেখা আছে। এই দুটো করবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 35 হয়ে গেল। নেক্সট কোন কান্ট্রি আছে বলো? ব্রিটিশ কনস্টিটিউশন। ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট, আন্ডারলাইন করবে। রুল অফ ল, আইনের অনুশাসন বলা হয়। সিঙ্গেল সিটিজেনশিপ, সিঙ্গেল সিটিজেনশিপ। দেখো প্রেরোগেটিভ রিটস বলে লেখা আছে, WRI। আর হচ্ছে বাই ক্যামেরাল বলে একটা ওয়ার্ড লেখা আছে, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। এই কথা বলবে ইংল্যান্ড থেকে। প্রচুর জিনিস নিয়েছিলাম ইংল্যান্ড থেকে, নিয়েছিলাম মানে ইংল্যান্ড। নেক্সট বলো ইউএস কনস্টিটিউশন। প্রেরোগেটিভ রিটস মানে আমাদের ইন্ডিয়াতে ল মেনু করে কোনটা? পার্লামেন্ট। পার্লামেন্ট ছাড়াও বিশেষ বিশেষ কারণের জন্য সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট ল প্রোভাইড করতে হয়। সেই লগুলোকে বলা হয় যা প্রথমটাই ছিল ওরা করবে হেভিয়াস কর্পাস। হেভিয়াস কর্পাস মানে কি? যে চাইলে সঙ্গে সঙ্গে যাকে আটক করে রাখতে আনতে হয়। দুটো কারণের জন্য। এক, তুমি অপরাধ করেছো তাই তোমাকে অ্যারেস্ট করেছে। দুই, তুমি অপরাধ করো তোমাকে দেখে বলছো ভবিষ্যৎ অপরাধ করবো, তাদেরকে অ্যারেস্ট এর নাম হচ্ছে হেভিয়াস কর্পাস। এটা খুব ডেঞ্জারাস আইন, মনে করতে পারবে না তোমরা। হেভিয়াস কর্পাস না, তুমি ওটা একটা অচেনা জায়গায় গেছো, অচেনা জায়গায় গিয়ে মানুষ কি করে পার্টিকুলার জায়গাটা খোঁজে, কিন্তু এরকম আপনি ঘোরাঘুরি করছো, পুলিশ আসে তোমাকে অ্যারেস্ট করে চলে যাচ্ছে। মালদার কালিয়া চোখে এটা আমার সাথে হয়েছিল। গভর্নমেন্টের জন্য একটা ক্যাম্প করতে গেছিলাম, বিসিএস ক্যাম্প, এবং তারপরে থেকে বিধানসভা ইলেকশন 144 মতো জারি হয়ে গেছে। এবার ধারাটা পুরোপুরি আমার জানা ছিল না, কিছু রুলস আছে। ক্লাস করিয়ে ট্রেন তো বাড়ি থেকে আমি রাত্রিতে দৌড়াচ্ছিলাম, 144 নম্বর ধারা না দৌড়ানো যায় না বলুন, এবারে এটা এটা যায় দৌড়াতে পারবে। দৌড়ানোর পর থেকে 9 জন ইন্ডিয়ান আর্মি বলুন আমাদেরকে দৌড়াচ্ছে। এবার জীবনে কোনোদিন দেখেছি, জীবনে কখন দেখিনি কেউ আমাদের বন্ধুকে দৌড়ে যাচ্ছে। ওটা দেখে লোকে দাঁড়িয়ে পড়ে, আমি এত ভয় পেয়েছিলাম, মানে প্রপার ক্রিমিনাল হয়ে গেছিলাম। এবং আমাকে অ্যারেস্ট করলো, ওখানে আর্মিরা অ্যারেস্ট করলো, ভাবতে পারছো নেক দিকে করে তুললো আমাকে। এবার আমি সে আমার কাছে যত আইডেন্টি কার্ড ছিল, প্যান কার্ড, আধার কার্ড যা ছিল সব করে দেখিয়েছি। ওর এপিক, তখনই আমি এপিক নাম্বারটা মানে জনপ্রিয়তা বুঝলাম, তখন জানতাম না এপিক নাম্বারটা কী হয়। এপিক নাম্বারে ওরা ইলেকশন কমিশনকে পাঠালো নাম্বারটা, যে নাম্বারে দেখো কোন ছবি আসছে, দেখলো আমারই ছবি আসছে ওখানে। সব কার্ড মিলিয়ে যখন আমাকে ছাড়লো সার্টিফিকেট দিল যে আপনি একজন লিগাল পার্সন, আপনাকে সন্দেহ মনে করে আমরা অ্যারেস্ট করেছি, এবার আপনি বাড়ি। আমার ট্রেন বাড়ি চলে গেছে। এই হচ্ছে সেই হেভিয়াস কর্পাস। যখনই কোনো অচেনা জায়গায় যাবে না, দার্জিলিং সিকিম ঘুরতে যাবে, আই কার্ড মাস্ট, না হলে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করবে, কল্পনাই করতে পারবে না। যেমন সর্বোচ্চ জেল হয় 6 মাস। আচ্ছা নেক্সট দেখো পরে কান্ট্রি বলে কি আছে? ইউএস, আমেরিকা। ফান্ডামেন্টাল রাইট, আন্ডারলাইন করে সবাই, ফান্ডামেন্টাল রাইট। ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, স্বাধীন বিচার ব্যবস্থা। রিমুভাল অফ দ্য জাজেস অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট। পেয়েছো? এবং দেখো তো লেখা আছে কিনা, প্রিয়াম্বল প্রস্তাবনা। আগে ঠিক বল ভুলে গেছি, বলো বলো। ইন্ডিয়ান জুডিশিয়ারি তারপর প্রিয়াম্বল মানে এই তো রিমুভাল অফ দ্য জাজেস অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট। নেক্সট কান্ট্রি বলো। দুটো জিনিস করবে, টিপিএসপি আর করবে হচ্ছে মেথড অফ প্রেসিডেন্ট ইলেকশন। দেখা আছে তো, এই দুটোই করবে। পরে কান্ট্রি একটাই করবে, ফেডারেল সিস্টেম উইথ স্ট্রং সেন্টার। এই একটা করবেই হবে। নেক্সট কান্ট্রি
দুটো জিনিস করবে, কনকারেন্ট লিস্ট আর জয়েন্ট সিটিং অফ পার্লামেন্ট। নেক্সট জার্মানি, সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইট ডিউরিং এমার্জেন্সি আছে লেখা, এই একটাই করবে। সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া, ফান্ডামেন্টাল ডিউটিস, মৌলিক কর্তব্য, জাস্টিস, এটা ছিল পরীক্ষা, জাস্টিস। আর একটা তোমরা লিখে নাও, মেবি লেখা নেই বলে দেখো তো, 5 ইয়ার প্ল্যান লেখা আছে, ওটা লিখে নাও, পঞ্চবার্ষিকী পরিকল্পনা এখান থেকে নিয়ে আসো, 5 ইয়ার প্ল্যান। নেক্সট কান্ট্রি বলো, ফ্রেঞ্চ রিপাবলিক, আইডিয়া অফ লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি। আর লিখবে তোমরা জিএসটি, এখান থেকে নিয়ে আসো। নেক্সট সাউথ আফ্রিকা, amendment process, election of the members of Rajya Sabha, এই দুটো করবে। আর নেক্সট জাপানিজ কনস্টিটিউশন, ওই এক্সামে আনসার আছে, দেখে নাও, এই করে দেখে নাও। পুরো টপিকটা দেখে নাও, তারপর এখানে ক্লাস ওয়ার্কে কোশ্চেনগুলো করবে।